আমার পাশে বসে আছে আমার 55 বছরের বন্ধু, যে 60-70 দশকে বড় পর্দা দাপিয়ে বেরিয়েছে, যদিও কিশোরী অভিনেত্রী হিসেবে, রমি চৌধুরী। আমার ওর সঙ্গে ভীষণ হিংসে দুটো কারণে। কারণ আমি যে দুজন ভদ্রলোকে ভীষণ পছন্দ করতাম, দিলীপ কুমার আর উত্তম কুমার, ও তাদের সঙ্গে প্রচুর বড় বড় রোল। আচ্ছা, একটা মজার কথা, তুই আমার বন্ধু, আমার বয়সী, তো আমার বাবা তোর ভানুদা হলো কি? ও মা, ভানুদা আমি তো এখন এক বয়সী। তুই দেখ, হ্যাঁ জহর রায় আমার জহর দাদু, হ্যাঁ জহর গাঙ্গুলিও সুলাল দাদু, বিকাশ দাদু, পাহাড়ি দাদু, তরুণ হচ্ছে বুড়ো মামা, অনিল মামা। মামা দাদুদের শেষ ছিল না, একমাত্র ভানুদা। কেন? আমার বয়সী। আচ্ছা, আমার লোকের আড্ডা। উত্তম কুমার উত্তম কুমার দাদা মনি। শুধু তাই নয়, ভানুদা ভানুদা আর তোদের মা আমার মাসি। হ্যাঁ। আর তুই বল, একটা তুই আমার গল্প করেছিলি বাবার কি একটা মিষ্টি পাঠাতেন তাকে। আর সে আর বলিস না, তুই আর আমি যে একই ক্লাসে পড়তাম, আমরা স্কুলে কলকাতার 2 প্রান্তে, এবং প্রতিটা পরীক্ষার পরেতে তোদের বাড়ির ড্রাইভার গিয়ে পৌঁছতো, নামটা ভুলে গেছি, লাহিড়ী। লাহিড়ি। একটা এত বড় হাঁড়ি নিয়ে, ঠিক এত বড় হাঁড়ি, হ্যাঁ সেই হাঁড়িতে পান্তুয়া আসতো, আমাদের লেডিকে নি বা পান্তুয়া তো যেত। ক্লাস 10-এর পরীক্ষায় হলো, ইউনিভার্সিটি হলো, পার্ট 1 হলো, ওই মিষ্টি আসে আর মা বলেন এই যে ভানুবাবু মিষ্টি এসে গেছে, সেটা রেজাল্ট খবর বেরোনো, আমি তো এখন পাইনি রেজাল্ট, এসে গেছে। আমি একদিন বললাম, ভানুদা প্রত্যেক পরীক্ষাতে আসুন, আপনি পান্তুয়া পাঠান কেন? বললেন যে মানিকবাবুর সিনেমা দেখেছ? মানিকবাবুর সিনেমাতে ইঙ্গিতবাহী কিছু দৃশ্য থাকে, তাকে বলে সিম্বলিক শট। মনে নিশ্চয়ই ব্যথা ছিল, উনি এত কাজ করেছেন মানিকবাবুর ছবিতে কাজ করেন। তো এটা হচ্ছে সিম্বলিক। পাশ করলে পাড়ার 5 জন খাবে, আর ফেল করলে সিম্বল, বললাম এই হচ্ছে তার। আচ্ছা, আমরা তো আজকে দাদার বাড়িতে চলে এসেছি, দাদার কাছে। তো দাদার সঙ্গে দাদারও যদি কিছু প্রশ্ন থাকে বলতে পারি তোকে। দাদাকে তো আমরা এক প্রশ্ন করি। হ্যাঁ, দাদা একটু অনেক কিছু জানি, মনেও রাখতে পারিস। মানে যেগুলো জানতে ভালো লাগে আর কি। না 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 দাদা, অনেক খুঁটি নাটি গোপন কথা দাদার কাছে সব পাওয়া যায়। এই দিলীপ কুমারের সঙ্গে শুটিং এর সময় বাইরে শুটিং আমার ম্যাক্সিমাম তো বাইরে ছিল। তো দিলীপ কুমারের সাথে অভিনয় করার আগে তুমি ইমিউন লেগেছে, উত্তম কুমারের সাথে পাঠ করেছি দুটো ছবিতে। ফলে দিলীপ কুমার ওয়াজ নাথিং গ্রেট ফর মি, কেননা আমি ওনার কোনো ছবি দেখিনি তার আগে। তো শুটিং করতে গিয়ে দেখলাম অত্যন্ত নর্মাল একটা, একদম মাটিতে পা দেওয়া মানুষ এসে আর আমার সাথে প্রচন্ড বাংলা বলতেন, বাংলা বলার একটা অপচেষ্টা করতে আর কি। বেবি ভাত খাবিস, বেবি পড়া হলিস। আর তপন দা তো ভীষণ স্ট্রিক্ট ছিলেন পড়াশোনা নিয়ে। আউটডোর শুটিং এ সবাই ক্যাম্প ফায়ার করছে, আড্ডা মারছে, আমি কিন্তু ওই বিশাল বাংলো লীলাপাল চৌধুরীর এক কোনায় বসে পড়ছি। আর আমার মাস্টার হচ্ছে অনিতেশ ব্যানার্জি, বুদ্ধিপ্রসাদ সেন। মাঝে মাঝে দেখতাম ওই মানুষটি দিলীপ কুমার এসে পর্দাটা তুলে, বেবি পড়া হলিস, আর কত পড়বিস, এই হতো। অদিতেশ দাদের সঙ্গে আমারও একটা খুব ভালো অভিজ্ঞতা আছে অতিথি করার সময়। ওরও নিশ্চয়ই সেটা হয়েছে, আমরা একসঙ্গে বসে আছি, ওনার পাশে বসে আছি, তখন তো আমি মাত্র জানি না, তখন উনি শেক্সপিয়ার আউড়ে যাচ্ছেন আর আমি মন দিয়ে শুনছি। তোর তো এরকম অভিজ্ঞতা আছে বল? আমার তো আরো ভয়ঙ্কর। আমরা তো ছুটি শুটিং করতে গেছিলাম, বুঝলি দাদা। জায়গাটা হচ্ছে মহুল পাহাড়ি, নামটা যেমন সুন্দর, জায়গাটাও তেমন। এবং সেখানে পৌঁছে দেখলাম যে একটা মাত্র মিশনারি হসপিটাল, তাতে একটা হসপিটাল আছে, দুটো ডাক্তারের কোয়ার্টার আছে, আর একটা রেস্ট হাউস আছে ফর দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওইটাই আমাদের রাখা হয়েছিল, আর্টিস্ট টেকনিশিয়ান সবাই থাকবে। তো ওখানে ইলেকট্রিসিটি ছিল না, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা অবধি ইলেকট্রিসিটি থাকতো জেনারেটরে।
আমাদের 7টার মধ্যে খাওয়া হয়ে যেত। খেয়ে দিয়ে অজিতেশ দা আমাকে আর সুরকার কালীপদ সেন তার স্ত্রী ছুটিতে মায়ের পাঠ করেছিলেন, হিমানী দেবী, দেবারতী সেন। দেবারতী সেনের মেয়ে মণিদীপাকে নিয়ে আর আমাকে নিয়ে অজিতেশ দা হাঁটতে বেরোতেন। নভেম্বর মাস, সদ্য কালী পুজো গেছে, ঠান্ডা ঠান্ডা, দুমকা তো, সেটা কোন দিন কাজ? দুমকাতে পাহাড়ি জায়গা, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। আর ওই কম্পাউন্ডে একটা পাঁচিল ছিল, এই বেশি দূর নয়, 2.5-3 ফুটের। অজিতেশ দা আমাকে মণিদীপাকে বসাতেন, মাঝখানে নিজে বসতেন। ফুট করছে অন্ধকার, সদ্য কালী পুজো গেছে, কৃষ্ণপক্ষ। আর সেই পাহাড়ের রাস্তায় না ঘুরে ঘুরে দুমকার থেকে বা রামপুরহাট থেকে লরিগুলো আসছে বা যাচ্ছে, ওইটুকুই আলো। হ্যাঁ। আর সেই মন্দ্র কণ্ঠ অজিতেশ স্যার ইবসেনের ডলস হাউস বোঝাচ্ছেন। বোঝাচ্ছেন শুধু নয়, বললেন যে সেই সময় ইউরোপিয়ান কাগজে বেরিয়েছিল যে নোরা যখন দরজাটা টেনে দিয়ে বেরিয়ে গেল, দ্যাট ব্যাঙ্গিং অফ দ্য ডোর shook the world of domesticity across Europe. গোটা সংসার ধর্মের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। এবং আমরা কে কি বুঝি, আমি ক্লাস 7 থেকে 8-এ উঠছি আর মণিদীপা বলে 6 থেকে 7-এ উঠছে। সেই গল্প, হ্যাঁ, আমার খুব সিরিয়াস সিরিয়াস, মানে আমরা যেন কত বোদ্ধা। শেকফ, টলস্টয়, কি না বলছেন, আমরা হ্যাঁ শুনছি। এখন এরকম লাগে যে ওরা শুটিং এর সময় এইসব গল্প করছে। হ্যাঁ, শুটিং এর এখন কি গল্প হয়, এখন মাইন্ডটাতে কোনটা সেল দিচ্ছে রে, এই গল্প। হ্যাঁ, না, বাবারাও জানিস তো কখনো শর্টের ফাঁকে বাবারা কখনো মেকআপ রুমে ঢুকতেন না, না না ওখানেই না হয়ে গেল তো, মানে ফ্লোরের বসে, হ্যাঁ বল, স্টুডিওতে হয়ে গেল। হ্যাঁ শুটিং শেষ, হ্যাঁ ওই যে টেকনিশিয়ানের 1 নম্বর ফ্লোরের পাশে একটা চত্বরটা ছিল, হ্যাঁ সেইখানে একটা বিরাট মাদুর বসে যেত। 1 নম্বর আর স্টুডিওর এক ঘর মুড়ি, গোলঘর, হ্যাঁ, 1 নম্বর স্টুডিওর গোলঘর। ঘর, আর টেকনিশিয়ান হচ্ছে এই 1 নম্বর 1 ফ্লোরে। নম্বর স্টুডিওতে আছে জামরুল তলা, আমাদের মেকআপ রুমের পাশে যে জামরুল তলা, জামরুল তলা একটা গল্প বলি। আমি মাঝে মাঝে, তখন তো একটা পার্সোনাল প্যান্ট্রি ছিল, একটু মনে আছে বোধহয় বনমালীদের এখানে থাকতো, এরকম সিঁড়ি উঠে যেত, সিঁড়ির পাশে কোনো রেলিং নেই। আমি মাঝে মাঝে ওখানে হানা দিতাম পাউডার মিল্ক খাবো বলে। সেদিনও গেছি, বনমালীদা শুনলাম তোমাদের এখানে নাকি তোমাদের উত্তম কুমার এসছে, কেন চুপ কেন? দেখ, আগে দেখি একটা খাটিয়া পাতা আছে জামরুল তলায়, একটা ছেঁড়া খাকি প্যান্ট, খাকি জামা, মুখের উপর টুপি দিয়ে একটা লোক শুয়ে আছে। কই গো তোমাদের উত্তম কুমার? চুপ কর, সামনে শুয়ে আছেন। মুখ থেকে সরালেন, চিনতে পারছো? আমি সত্যি কথা চিনতে পারিনি, দাড়ি গোপ, চিরদিনের শুটিং হচ্ছে। আচ্ছা, সেই আমার সাথে আমার একটা মনে হলো, তুই বোধহয় মঞ্চ বা যাত্রা কোনোদিন করিস না? মঞ্চ করেছি, মঞ্চ করেছি, কিন্তু ওই পাবলিক থিয়েটার করি। আচ্ছা আচ্ছা। এখন অবশ্য তোকে তো প্রায়, মানে যারা টিভি খুব দেখে তারা তো তোর মুখটা সারাক্ষণই দেখতে পাচ্ছেন, হয় টাকি খাচ্ছিস, নয় ফিশ ফ্রাই খাচ্ছিস, নয় অ্যাড ফিল্মে আমার পরিচয় দেখা যাচ্ছে তোকে আজকাল। তো এটাই আমার খুব ভালো লাগে যে মানে তুই অতটুকু সময়ের মধ্যে, মানে যতটুকু সময় তুই চিত্র 3 বছরে তোর কি ভাগ্য বল যে এত নামি দামি লোকদের সঙ্গে এসছিস, এবং মানে যাদের প্রতিভা আমার দাদা বলতে পারিস, তাদের কাছে লেজেন্ড, প্রতিভাটা নয়। হ্যাঁ, মানে তো তাদের উত্তম সঙ্গে, কুমারের বোন হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সুতরাং তাদের কাছে করার সুযোগ পেয়েছি, সেটা ভাবা যায় না, সেটা সাংঘাতিক, পরম সৌভাগ্য। এটা সবাই পায় না। তো আমাদের তো না, দিলীপ কুমারের গল্প একটু, আরেকটু গানের গল্প। দিলীপ কুমার একটা মজা, জানিস তো উত্তম কুমার কেমন ছিলেন, পুরো ডেডিকেটেড। আমি এই মুহূর্তে অমিতাভ চৌধুরী, তো আমি অমিতাভ চৌধুরী, আমি যদি অ্যান্টনি ফিলিং দিই, তো আমি অ্যান্টনি ফিলিং। দিলীপ কুমার মানে বিন্দাস, হ্যাঁ, ঢুকে পড়তে দিলীপ কুমার বিন্দাস। গানের দৃশ্য, লং শট, গান বাজে ছোটি সি পাঞ্চি, ছোট্ট ঠোঁটের, উনি নাচছেন, দূর থেকে বা দর্শকদের যে কথা বলছেন, গানটা গাইছেন, আদৌ কোনোদিন
গানে লিড দেন। বাবা যে এরকম যে অন্য কমেন্ট কিছু বলে যাচ্ছে না। যা মুখে আসছে আড্ডুম বাড্ডুম, হয়তো রামাহরি বলছেন, কে জানে কি বলছে। ক্যামেরা কাছে এসে গেল, বিমলটা বলে আমি কিন্তু ক্লোজ আপ নিচ্ছি, ইউসুফ ভাই ক্লোজ আপ লেরা চলো, তখন আর তখন সে লিড দিচ্ছে। এটা একটা নয়, এটা আপনার কি বলে সাবিনা মাধবও 3টে গান ছিল ওনার, ফটিসি পাঞ্চি, আরেকটা ছিল যে ভালোবেসে বেশি বাসরে ভালো, আরেকটা কি গান। এই 3টে গানেতে আমি দেখলাম মুগ্ধ হয়ে যে উনি লিড দিলেন না কেন, জানি না কেন, হয়তো হি ডিড নট ওয়ান্ট হিজ এনার্জি টু বি ওয়েস্টেড, সেটাও না বা। হতে পারে। আমার মনে হয় যে আমরা যে যে আড্ডা মারতে বসেছি শেষ হবে না, শেষ হবে না, তার দাদা এখনো মুখ করেননি। দাদা খুলবেও না আজকে মনে হচ্ছে। মুখ বন্ধ হয়ে গেছে। দাদা বোধহয় পরের দিনের জন্য রাখছে, কারণ আমরা আরেকটা তো বসতেই হবে, বসতে হবে আমাদের, কিছু করে তোমাকে তো বলতেই হবে। বসতে হবে। আর আজকে আমরা তাহলে চাকাই চা খাই। আর দর্শক বন্ধুদের জানাই আবার দেখা হবে। আবার দেখা হবে কিন্তু দাদার জন্য। এই